কূটনীতি ও ভূ রাজনীতির ক্ষেত্রে ভারতের মধ্যস্থতা ছাড়াই বাংলাদেশ বিষয়ে সিদ্ধান্ত নেবে মার্কিন প্রশাসন। অন্তর্বর্তী সরকারকে সহায়তাও করবে বিশ্বের ক্ষমতাধর এই দেশ। শেখ হাসিনা সরকারের, শেখ হাসিনা নিজের এবং তার দোসরদের আসলে কোনো রেহাই নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস হওয়ার পর থেকেই তার পদত্যাগপত্র নিয়ে নানান ধরনের আলোচনা ও সমালোচনার জন্ম নিয়েছে। এটা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ পর্যন্তই নেই, বরং আমেরিকা জাতিসংঘ পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে এখন বিবৃতি জানিয়েছেন এবং অতি দ্রুত তার পদত্যাগপত্র জাতিসংঘে প্রেরণ করার জন্যও শেখ হাসিনাকে নির্দেশনা দিয়েছেন। সর্বশেষ শেখ হাসিনাকে এবার চেপে ধরেছে জাতিসংঘ। ডক্টর ইউনূসের অনুরোধে শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালেই হতে যাচ্ছে। আসুন বিস্তারিত তার পদত্যাগপত্র নিয়ে জানবো এই রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। শেখ হাসিনা সরকারের, শেখ হাসিনা নিজের এবং তার দোসরদের আসলে কোনো রেহাই নেই। হয়তো বলা যেতে পারে যে অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার খুব নিষ্ঠুর, তারা ঠিক মতো তদন্ত করবে না, বা এরপরে যদি বিএনপি সরকার আসে তারাও করবে না। সেটা তো গেল আমাদের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু জাতিসংঘের ব্যাপারে কি এই কথা খাটবে? জাতিসংঘ কি কোনো সরকারের কথা অনুযায়ী চলে, না তারা নিজস্বভাবে তারা অনুসন্ধান করে, তদন্ত করে? সেই তদন্তে কি আসবে? রেহাই পাবে শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনী, শেখ হাসিনা নিজের বাহিনী এবং শেখ হাসিনার নির্দেশ? কি কারণে, কাদের নির্দেশে এই দলগুলো একেবারে খুনের উন্মত্ত তাড়িয়ে মাঠে নেমেছিল? সেই তদন্ত বাংলাদেশের আর কখনো হয়নি, এই প্রথমবারের মতো হতে যাচ্ছে। এটি সাধারণত যে সমস্ত দেশে গৃহযুদ্ধ হয়, সেই গৃহযুদ্ধের পর তখন জাতিসংঘ বা আন্তর্জাতিক এই ধরনের সংস্থা তারা তদন্ত করে, তারা দেখার চেষ্টা করে যে কাদের নির্দেশে কিভাবে এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে, এবং তখন তারা আন্তর্জাতিকভাবে তারা হত্যাকারী হিসাবে চিহ্নিত হয়। তাদের দেশে বিদেশে কোথাও কোনো ঠাঁই হয় না, তাদের একমাত্র ঠাঁই হচ্ছে জেল জীবন, কারাজীবন অথবা মৃত্যুদণ্ড। দেখা যাক এখন কিভাবে সেই ঘটনাটি ঘটে। এই খবরে যেটা বলা হচ্ছে যে ছাত্র জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার, সে বিষয়ে 1 মাস তদন্ত করবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ দেশের 8টি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্যপাত্র সংগ্রহ করবেন প্রতিনিধি দলের সদস্যরা। এরকম জাতিসংঘের কিন্তু অনুসন্ধান দল বাংলাদেশে গুম খুনের ব্যাপারে অনুসন্ধান করতে চেয়েছিল, তদন্ত করতে চেয়েছিল, কিন্তু সরকারও অনুমতি দেয়নি। তারা জানে যে জাতিসংঘের কোনো টিম যখন আসবে তখন তারা তাদের মতন করে অনুসন্ধান করবে, তারা ওই বেনজিরের কথাই, হারুনের কথাই তারা তদন্ত করবে না। জেনেভা থেকে জাতিসংঘের একটি সূত্র জানায় 8 সদস্যের তথ্য অনুসন্ধান দলের 2 জন সদস্য আজ সোমবার ঢাকায় আসছেন। আগামীকাল মঙ্গলবার ঢাকায় পৌঁছবেন আরো 3 জন সদস্য। মূলত আগামীকালই আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হবে। তথ্য অনুসন্ধান দলের অন্য সদস্যরাও আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় চলে আসবেন। প্রাথমিকভাবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল বাংলাদেশে 4 সপ্তাহ অবস্থান করবেন। তদন্তের জন্য প্রয়োজন হলে আরো কয়েকদিন তারা থাকতে পারে। জাতিসংঘ ও অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র এসব বিষয় প্রথম আলোকে নিশ্চিত করেছেন। সূত্রগুলো আরো জানিয়েছে, তথ্য অনুসন্ধান দলটি গত জুলাই ও আগস্টের শুরুর দিকে বাংলাদেশে ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ 15 ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে। তদন্ত প্রতিবেদন আগামী নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হতে পারে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলটি স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করবে। এই জন্য তারা মাসখানেক বাংলাদেশে থাকবে। তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করার আগে সরকারকে তারা দেবে। তবে মনে রাখতে হবে, তদন্তের বিষয়ে সরকারের কোনো পর্যবেক্ষণ থাকলেও তার তথ্য অনুসন্ধান দলের চূড়ান্ত প্রতিবেদনে প্রতিফলিত হবে না। অর্থাৎ তারা তাদের মতন করে অনুসন্ধান করবে এবং সেটা প্রকাশ করবে। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটে।
এরপর 8ই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর জুলাই ও আগস্টের শুরুতে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার টুর্ককে চিঠি লেখেন। সেই চিঠির প্রেক্ষিতেই এই এখন তদন্ত কাজ শুরু হবে। শুধু দর্শক খেয়াল করেন, জুলাই আগস্ট মাসে আর 15 বছরের গুম খুনের এই তদন্তগুলো, এগুলো তো ঝুলে আছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনে। ওই গুম বিষয়ক কমিশন তারাও যদি তদন্ত শুরু করে, শেখ হাসিনা আসলে রেহাই নেই। শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকতে যে পরিমাণ গুম খুনের আশ্রয় নিয়েছে, তাতে ওই 15ই আগস্ট 21শে আগস্ট এগুলি আসলে ম্লান হয়ে যাবে, এগুলো যখন একটা একটা করে এই অনুসন্ধানে বের হয়ে আসবে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনা সীমান্তের আশেপাশেই আছেন, চট করে বাংলাদেশে ঢুকবেন, সরকার গঠন করবেন, নির্বাচনে আসবেন, এমন বিষয় নিয়ে মানুষের কাছে এটা কৌতূহল মনে হলেও এটা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন যে শেখ হাসিনার এমন ফোন আলাপ কিন্তু বাংলাদেশকে অন্য ফাঁদে ফেলার একটা নতুন পরিকল্পনা হতে পারে। আসুন এ সম্পর্কে বিস্তারিত জানবো সাংবাদিক ইলিয়াস হুসাইনের কাছে। আসসালামু আলাইকুম। শেখ হাসিনার একটা ফোন রেকর্ড বের হয়েছে। সেই ফোন রেকর্ড শুনে অনেকেই হয়তো হাসাহাসি করেছেন, অবজ্ঞা করেছেন, ট্রল করছেন। এটা তো সম্ভব না কোনোভাবে। আমিও আপনাদের মতো মনে করি যে এটা আদৌ সম্ভব না। কিন্তু যদি আপনি কিছু বিষয় চিন্তা করেন, ধরেন সবশেষ ডিসি নিয়োগ, সচিবালয়ে এই নিয়োগ নিয়ে হাতাহাতি, মারামারি, আলী ইমাম মজুমদারকে নিয়ে যে আলোচনা সমালোচনা যেগুলো চলছে, পুলিশের গুরুত্বপূর্ণ কিছু পদের ভেতরে আপনি র্যাবের ডিজির কথাও যদি চিন্তা করেন, যে এই মনিরুল এবং বেনজির এই খুনিদের সাথে যার চরম সখ্যতা ছিল, সে র্যাবের ডিজি, তারা আবার 1 বছরের জন্য ইয়েও বাড়ানো হচ্ছে। তো এইসব বিষয়গুলো যদি আপনি দেখেন, তার সাথে শেখ হাসিনা গত 15 বছরে যে লুটপাট সে আর তার পরিবারের লোকজন করেছে, সে লুটপাটে তো বাংলাদেশের রিজার্ভ এখন বলা হচ্ছে $20 বিলিয়ন। এই 20 বিলিয়নের কত গুণ যে শেখ হাসিনার তার পরিবারের কাছে আছে সেটা আপনারা সহজেই অনুমান করতে পারেন। এক, যেই পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র, সেইখান থেকেই তারা খেয়ে দিয়েছে $5 বিলিয়ন। এবার কত বিলিয়ন ডলারের মালিক তারা এই কয় বছরও হয়েছে সেটা একটু চিন্তা করে দেখেন। সো এই যে টাকা পয়সা, এই টাকা পয়সা দিয়ে তো সব সময় তারা চেষ্টা করেই যাবে। শেখ হাসিনা দেখেন, ওর তো শয়তানও মনে হয় মাঝে মধ্যে কিছুক্ষণের বিশ্রাম নেই, যে আমি একটু শয়তানি বন্ধ করি, সারা জীবন করছি আবার সারা জীবন করব। ওর তো সেটা বন্ধ থাকে না। ওর মাথায় থাকে যে আর কয়দিন বাঁচবো, যেই কয়দিন বাঁচি শয়তানি যা আছে ভেতরে সব দিয়ে শেষ করে যাইতে হবে। সো এই যে শয়তানের সারাটা ক্ষণ যে শয়তানি চলতে থাকে, এটা কার্যকর করার জন্য সেই টাকাও তো তার হাতে আছে। এখন সে যদি সেটা করে, একটা ছোট্ট কথা বলি, ধরেন আমাদের দেশে এই মুহূর্তে যারা সরকারে আছেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনার প্রতি বাংলাদেশের প্রতিটা মানুষ, আমার মনে হয় কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, বাংলাদেশে যারা আছেন, মানে সরি আওয়ামী লীগ বাদ, মানে এর বাইরে সাধারণ মানুষ, বিএনপি জামাত যারা যারা আছেন, সবাই কিন্তু হয়তো বিএনপির লোকজন চেষ্টা করছে যে তারা ক্ষমতায় আসবে, জামায়াতের লোকজন চেষ্টা করছে তারাই ক্ষমতায় আসবে, কিন্তু আমার মনে হয় কারো ওই ধরনের অভিযোগ, ক্ষোভ নাই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে তাকে ক্ষমতা থেকে সরাইতে হবে। তার প্রতি একটা বিশ্বাস মানুষের আছে। কিন্তু একটা দেশ, বিশাল একটা দেশ পরিচালনা করতে হলে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস একার পক্ষে তো সম্ভব না। যারা তার আশপাশে আছেন, এক একজনের বিরুদ্ধে এক এক ধরনের কথাবার্তা, এরই মধ্যে নানান বিতর্ক শুরু হয়েছে। এই যে বিতর্কগুলো হচ্ছে, আপনি চিন্তা করেন যে দেশ পরিচালনা করতে গিয়ে একদম ইমিডিয়েট, যদি আমি আপনাদের যে স্বপ্ন নিয়ে এই দেশটা স্বাধীন হয়েছে এবার সেটা নিয়ে যদি কথা বলি, এখানে সেনাবাহিনীর একটা ধরপাকড় হওয়া প্রয়োজন ছিল, সেটা হয় নাই। সেনাবাহিনীর ভেতরে তো এই গত 15 বছরে সেনাবাহিনীকে তো আর সেনাবাহিনীর জায়গায় রাখা হয় নাই। মানুষ মানে কি বলবো, যে বাজে কথাও তাদেরকে ডেকে থাকে। তো এটা তো একদম মানে খুব যে মানে কি বলবো, যে অসঙ্গতিপূর্ণ তা তো না। এটা বলার পেছনে অনেক যৌক্তিক কারণ আছে।
আমি গত 2-3 দিন আগেও দেখলাম যে সেনাবাহিনীর লোকজন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে থাকেন, 2-3 জন অফিসার তার পাশে দেখলাম, 2-3 জনের সবার পেট মোটা, বিশাল বড় পেট। মানে এইটা সেনাবাহিনী কিভাবে সম্ভব? এই সেনাবাহিনী দিয়ে দেশ রক্ষা করা যাবে, সার্বভৌমত্ব রক্ষা করা যাবে, যুদ্ধ করা যাবে? প্রশ্নই আসে না। এর আগে এক সেনাপ্রধান ছিল শফি, সে বলেছে তাদেরকে ভাত খেতে দিচ্ছে 3 বেলা। দর্শক, স্ক্রিনে আমরা সাংবাদিক ইলিয়াস হোসেনের কাছ থেকে সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।